এই চাপ, একদম চালাকির চেষ্টা করবি না। তাহলে আমার কাছে কি চাও তুমি? আমার কাছে কিন্তু বেশি টাকা পয়সা নেই। আমার জ্ঞান মারাচ্ছে, অল্টার ইগো। তুমি বিকাশ চক্রবর্তী? তোমার সময় কিন্তু শেষ, আজও হলো না। তাহলে নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক শ্রোতা বন্ধুই গল্প নিয়ে মতামত জানিয়ে চ্যানেলে নতুন গল্প শোনবার আবদার করেন। এক্ষেত্রে আপনারা থ্রিলার ডেনকে সাবস্ক্রাইব না করলে চ্যানেল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তাই গল্প শুনতে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের গল্প লেখক বিনোদ ঘোষালের কালো গল্প সংকলন থেকে নেওয়া পিস্তল আর লোকটা। কথক আমি কৌশিক, আর লোকটার ভূমিকায় মলয়। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, পিস্তল আর লোকটা। লোকটা আমার দিকে পিস্তলটা তাক করে বসেই রয়েছে। অনেকক্ষণ হয়ে গেল। আমার মনে হলো লোকটার নিশ্চয়ই হাত ব্যথা করছে, কারণ সামান্য উঁচু করে পিস্তল ধরে থাকা ডান হাতটা সামান্য কাঁপছিল ওর। আমি কিন্তু কিন্তু করে বলেই ফেললাম, আপনার মনে হচ্ছে কষ্ট হচ্ছে, তাই না? আপনি হাতটা নামিয়ে রাখতে পারেন, আমি পালাবো না কোথাও। এই চাপ, একদম চালাকির চেষ্টা করবি না। আমি তোকে হাড়ে হাড়ে চিনি, এক নম্বরের চিটিং বাচ্চারা। বলে বাঁ হাতের শার্টের হাতায় নাক থেকে বেরিয়ে আসা পাতলা সর্দি মুছে নিল লোকটা। আমি বরাবর খেয়াল করে আসছি লোকটার জীর্ণ নাক থেকে কিছুক্ষণ পর পর জল মেশানো গদের আঠার মতো সর্দি বেরিয়ে আসছে। ব্যাপারটা যথেষ্টই হাস্যকর এবং বিরক্তিদায়ক। একটা মাঝবয়সী, ইনফ্যাক্ট আমি লোকটার বয়স সঠিক আন্দাজ করতে পারছি না। 40ও হতে পারে, আবার 50ও হতে পারে, আবার 40-এর কমও হতে পারে, কিন্তু 50-এর বেশিও হতে পারে। দড়ি পাকানো চেহারা, হাতের আঙুলগুলো ওই গাঁটওয়ালা কঞ্চির মতো, গা থেকে একটা ঘামের দুর্গন্ধ বেরোচ্ছে। শার্টটা কতদিন কাচে না কে জানে। কথা বলার সময় ওর কণ্ঠার হাড় যেন ঠেলে বেরিয়ে আসছে। লোকটাকে আমার ঘৃণা করা উচিত নাকি করুণা ঠিক জানি না, তবে লোকটা আমাকে খুন করতে এসেছে, অনেকক্ষণ আগেই এসেছে। হ্যাঁ, সম্ভবত পিস্তল দিয়ে খুনটা করতে চায়, কিন্তু এখনো গুলি করেনি। ক্রমাগত বকবক করতে করতে আমাকে চূড়ান্ত বোর করছে। আদৌ ও গুলি করবে কিনা, আদৌ ওর পিস্তলে গুলি রয়েছে কিনা সেটা আমি জানি না, তবে এসব প্রশ্ন ওকে করা উচিত হবে না। আফটার অল সে একজন সম্ভাব্য খুনি। হয়তো আমার আগে 2-4টে খুন করলেও করে থাকতে পারে, কে বলতে পারে? হ্যাঁ, কে বলতে পারে? একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ বল। বলে না, লোকটা ওই বাঁ হাত দিয়ে ময়লা কোঁচকানো শার্টটার বুক পকেট থেকে বিড়ির প্যাকেটটা থেকে একটা বিড়ি বের করে নিজের ঠোঁটে কামড়ে ধরল। তারপর দেশলাই বার করে কিভাবে সেটাকে পিস্তল ধরা অবস্থাতেই জ্বালাবে
সেটা বুঝে পেল না। এত এত আনাড়ি লোক কি করে এতটাই হতে পারে? এটাই, এই প্রশ্নটাই আমার মাথায় আসা মাত্র এই লোকটা বলল, এই শোন, এই আগুনটা জ্বালিয়ে আমার বিড়িটা ধরাতো। আমি দেশলাই জ্বালিয়ে ওর মুখের দিকে বাড়ালাম। অন্ধকারের মধ্যে থেকে এই প্রথম কয়েক মুহূর্ত ওর মুখটা ভালো করে দেখতে পেলাম আগুনের আলোয়। একেবারে ছাপোষা চেহারা, খয়াটে তোবড়ানো এনামেলের বাটির মতো মুখ, নোংরা খোঁচা খোঁচা দাড়ি, মাথায় পাতলা চুল, একেবারে একেবারে বৈশিষ্ট্যহীন চেহারা যাকে বলে। ওটা দেখার কিছু নেই, তোমাকেও এমন কিছু রাজপুত্রের মতো দেখতে নয়। আশ্চর্য, আমি কি ভাবছি সেটাও বুঝলো কিভাবে? হ্যাঁ, আমি সব বুঝি। তোর আর আমার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধু এই পিস্তলটা ছাড়া, বুঝলি? তাহলে আমার কাছে কি চাও তুমি? আমার কাছে কিন্তু বেশি টাকা পয়সা নেই। আরে হ্যাঁ রে বাবা, জানি জানি, তোদের মতো লোকের কাছে কোনো কালেই খুব একটা টাকা পয়সা থাকে না। পেটে লাথি মারলেও এখন 200 টাকা বেরোবে কিনা সন্দেহ আছে। আমার একটা গুলির দাম তার থেকেও বেশি। তাহলে কি চাও তুমি? হ্যাঁ, কি চাই সেটা তো তুই খুব ভালো করেই জানিস। একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কি পাগল? এই ঠাসিয়ে এক থাপ্পড় মারবো হারামজাদা। আমাকে তোর পাগল বলে মনে হচ্ছে? হ্যাঁ, দেব দেব ঠেলে, হ্যাঁ দেব দেব বলে আমার কপালের ঠিক মাঝখানে ওর পিস্তলের নলটা চেপে ধরলো। আমারও প্রচন্ড ভয় পাওয়া উচিত ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল, কারণ একজন আমার কপালে পিস্তল টেসে ধরেছে। ট্রিগার টেপা মাত্র আমি শেষ। এই অনুভূতিটাও আমাকে ভয় পাওয়ানোর তো দূরের কথা, সামান্য বিরক্ত করলো শুধু, তার বেশি কিছু নয়। তার বেশি কিচ্ছু নয়। তোর সব ফিলিংস গুলো মায়ের ভোগে গেছে, সঙ্গে ভয়টাও। ভয়কে জয় করাটা কি খারাপ? জয় করিসনি, জয় করিসনি। তোর লাইফ থেকে সব চলে গেছে। মরা মানুষের কাছ থেকে যেমন সব চলে যায়, ঠিক তেমন। সব মোটেই যায়নি। হ্যাঁ, শুধু এই বিরক্তিটাই রয়ে গেছে, বাকি সব গেছে। তাই সব কিছুতেই তোর ওই একটাই ফিলিংস, বিরক্তি। দিব্যি সন্ধ্যাবেলাটা এসে মেসের সামনের পার্কটায় বসেছিলাম। প্রতি শনি রবিবারই আসি। সন্ধ্যাটা কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপর আবার ফিরে যাই মেসের ঘরে। আমি বিকাশ চক্রবর্তী। দেশের বাড়ি মগরাহাটে, নিজেদের বাড়ি। সেই বাড়িতে আমার রিটায়ার্ড স্কুল মাস্টার বাবা, দাঁতে গুড়াকু ঘষা মা, আমার এইচএস পাস গৃহকর্মে নিপুণা বউ আর 5 বছরের একটা টিংটিঙে রোগা ছেলে 12 মাস ভোগে। বাড়িটা বানিয়েছিলেন আমার ঠাকুরদা। বাবা কিছুটা সাধ্যমতো সারিয়েছিল, কিছুটা আমি সাধ্যমতো। বাবার সাধ্য আমার থেকে খানিকটা বেশি ছিল। বাবার ইচ্ছে ছিল আমি জয়েন্টে বসি, ডাক্তারি পড়ে গ্রামের ডাক্তার হই। আমারও শখ ছিল ডাক্তার হওয়ার, কিন্তু গ্রামের নয়, শহরের। সেটা বাবাকে বলিনি। কিন্তু এইচএসে সায়েন্স নেওয়ার কিছুদিন পরেই বুঝে গেছিলাম এই সাবজেক্ট হজম করার ক্ষমতা আমার নেই। ভুল হয়ে গেছে। কোনো মতে পা ঘষতে এইচএস পাস করে ভাবলাম কমার্স নিয়ে নেব। বাবার আপত্তি সত্ত্বেও কমার্সটা নিয়েই নিলাম। পরবর্তী শখ হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, কিন্তু সেটাও যে কিছু কম কঠিন নয়। ডাক্তারি পড়ার মতোই কঠিন, তাও বুঝলাম এক সময়। সুতরাং বিকম পাস করে কলকাতার একটা চার্টার্ড ফার্মে বছর 2 ঘষার পরে ওর থেকে আর একটু বড় একটা অডিট ফার্মে ঢুকলাম। সেখানেই ঘষে চলেছি এখনো। যা মাইনে পাই তাতে কলকাতায় সংসার নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। আমি আর কোনো স্বপ্ন টপ্ন দেখি না। স্বপ্ন দেখতে গেলে কোমরে জোর লাগে, আমার সেসব নেই।
নিজের সঙ্গে নিজের সেটিং করে নিয়েছি। আমি এখন নিজের ভবিষ্যৎ না একদম দেখতে পাই, মহাপুরুষদের মতো একদম পরিষ্কার দেখতে পাই। প্রতি শনিবার দুপুরে অফিস 3টায় ছুটি হয়, মেসে ফিরে কিছুক্ষণ নিজের বিছানায় গড়িয়ে তারপর বেরিয়ে পড়ি। মেসের কাছাকাছি একটা পার্ক রয়েছে, সেখানে গিয়েই চুপচাপ বসে থাকি। বিকেলে বাচ্চারা খেলে, সব সুখী সুখী বাচ্চা। আমারটার মতো ঘ্যানে রুগ্ন নয়। বাচ্চাগুলোর মায়েরাও বেশ ঝকঝকে। তারা হাসলে তাদের সুন্দর লাগে দেখতে, তাদের শরীর সুন্দর। কথা বলার সময় তাদের মুখের ভেতর থেকে নিশ্চয়ই একটা সুগন্ধ বের হয়। আমি এসবই দেখি। তারপর সন্ধেটা আরো ঘন হয়ে ওঠার পরে একটা ভাস করে নিঃশ্বাস ছেড়ে নিজের পাছায় আলতো থাপ্পড় কষিয়ে উঠে দাঁড়াই। ফিরে যাই মেস জীবনে। আমাকে আরো অনেকগুলো বছর এভাবে কাটাতে হবে। আজ শনিবার, তাই বিকেলে এসেছিলাম, বসেও ছিলাম অলসভাবে। সন্ধে নেমে এসেছিল এক সময়। উঠবো করে উঠছিলাম না। ফাঁকা অন্ধকার পার্কটা বেশ ভালোই লাগছিল। যদিও ইদানিং দেখেছি আমার খারাপ লাগা, ভালো লাগা ইত্যাদি অনেকটাই কমে গেছে। ওই যে বললাম না, মহাপুরুষদের মতো হয়ে উঠছি। তা উঠতে যাব এমন সময় একটা লোক এসে বসলো আমার কাছে। প্রায় হাওয়াতেই উড়ে এসেছিল যেন লোকটা, নিঃশব্দে। আমাকে জিজ্ঞেস করলো, তুমি বিকাশ চক্রবর্তী? প্রথম কথাতেই তুমি সম্বোধনে আমার বিরক্ত হওয়া উচিত ছিল, কিন্তু আমি হলাম না। মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তখনই লোকটা নিজের পকেট থেকে পিস্তল বের করে আমার দিকে তাক করে বলল, আজ তোকে নিকেশ করে দেব। কি ভাবছিস এত? না, কিছু না। অবশ্য তুই যে ভাবতে পারিস না তা আমার জানা আছে। আসলে ব্যাপার কি বলতো, ভাবার মূরত্তর নেই। আপনি কি চান আমার কাছে? কেন? ওই যে বললাম তোকে আজ খতম করে দেব। তাহলে দেরি করছেন কেন? কাজ শেষ করে বিদায় নিন। তা তোর ভয় করছে না? না। আচ্ছা, তুই মরে গেলে তোর বাড়ির লোকগুলোর কি হবে ভেবে দেখেছিস? না। দূর, তুই একটা অপদার্থ। হ্যাঁ জানি। তা কি চাস জীবনে? ভেবে দেখিনি। শুয়োরের বাচ্চা। আর মেয়ে ছেলে, এই নরম নরম মেয়ে ছেলে চটকাতে ইচ্ছে করে না? না, এক সময় করতো, এখন আর। তাহলে তোর কি করে? রাগ, ঘেন্না, ভালোবাসা, হিংসা কি করে তোর? জানি না, বোধহয় কিছুই করে না। কিচ্ছু না? সব কিছুতে শালা কৃমি একটা, গুয়ের পোকা। তোকে গুলি করে মারতেও আমার ঘেন্না করছে। তাহলে মারবেন না? আমি কে, তোর কাছে কেন এসেছি, এইসব প্রশ্ন তোর মাথায় আসছে না? আসছে মাঝে মাঝে। তা আমি কে বলতো? ঠিক জানি না। সুপারি কিলার, ছিনতাইবাজ, মনোরোগী কিংবা ভূত, যে কোনো কিছুই হতে পারেন। আমার অল্টার ইগো হতে পারেন। আমার জ্ঞান মারাচ্ছে। অল্টার ইগো? দেব একটা থাপ্পড়। বলতে বলতেই আমার বাঁ কানের নিচে একটা সপাটে থাপ্পড় কষালো লোকটা। তারপর আমার মুখের সামনে মুখ এনে জিজ্ঞেস করলো, কিরে শালা, খুব জোরে লেগেছে? আমি ওর মুখের ভেতর নর্দমার মতো গন্ধ পেলাম। অফিসে আমার বসের মুখ থেকে যেমন গন্ধ বেরোয় ঠিক তেমন। মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ লেগেছে। এবার দয়া করে মুখটা সরান, খুব দুর্গন্ধ। লোকটা না সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি গলা খাঁকড়ে শান্তভাবে বললাম, তোমার সময় কিন্তু শেষ, আজও হলো না তাহলে। বলে গভীর নিঃশ্বাস ফেলে লোকটা অলসভাবে ওর হাতের পিস্তলটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি ওটা হাতে নেওয়া মাত্র আমার নাকে পাতলা সর্দি,
ঘামের দুর্গন্ধওয়ালা ময়লা শার্ট, মুখে খোঁচা খোঁচা দাড়ি, নাচড়ানো চুল, বড় বড় নখের ভেতর কালো ময়লা। আমি শার্টের হাতায় নিজের নাক থেকে বেরিয়ে আসা গঁদের আঠার মতো সর্দি মুছে নিয়ে পিস্তলটা ওর দিকে তাক করে বললাম, একদম চালাকির চেষ্টা করবি না, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আসলে ভীষণ ভয় দেখানোর চেষ্টা করলাম ওকে, ভীষণ। খানিক পরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ইয়ে হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? না। আমিও মুষড়ে পড়লাম ওর মতো। এক একটা শনিবার সন্ধ্যের পরে এই লোকটা হঠাৎ হঠাৎ আমার কাছে আসে, যখন পার্কটা পুরো একা হয়ে যায়। তারপর এই ঘটনাগুলো পরপর চলতে থাকে, হ্যাঁ পরপর। তারপর লোকটা বলল, আমাদের বোধহয় ডায়লগগুলো একবার পাল্টে ট্রাই নেওয়া উচিত নেক্সট বার থেকে, কি বলিস? বেশ। তারপর 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 দুজন অন্ধকার পার্কের মধ্যে বসে অসহায়ভাবে নতুন ডায়লগ খুঁজতে শুরু করলাম। শেষ হলো আমাদের আজকের গল্প, পিস্তল আর লোকটা। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।